শুভ্র রোদকে নিজের বাহু ধরে আগলে নেয়। রোদের বুকে মুখ লুকিয়ে জোরে শ্বাস টানে। তারপর ফিস ফিস করেই বলে, তুমি জানো না বউ, তোমার এই শরীরের গন্ধ আমায় তোমার কাছে আফিমের মতো করে টানে। শুভ্রের কথায় রোদের শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। শক্ত হাতে শুভ্রের চুল টেনে ধরে। রোদকে এমন করতে দেখে শুভ্র দুষ্টু হাসে। মাথা তুলে রোদের দিকে তাকিয়েই বলে, এইটুকুতেই এমন কাঁপাকাঁপি করলে তো চলবে না বউ, আরও অনেক কিছু তোমায় সহ্য করতে হবে তো। রোদের চোখ বন্ধ, এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে জোরে জোরে শ্বাস ফেলেই বলে। শুভ্র রোদের দিকে এগিয়ে গালে টুপ করে চুমু খেয়ে রোদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলে। সরি ম্যাডাম, আমি আজ আর আপনার কোনো বারণ শুনছি না। শুভ্র রোদকে আর কোনো কিছু না বলতে দিয়ে ঠোঁট ডুবিয়ে দেয় রোদের অধরে। শুভ্রের প্রতিটা স্পর্শ রোদ কেঁপে কেঁপে উঠছে। নিঃশ্বাসের শব্দ ক্রমাগত ভারী হচ্ছে। শুভ্রের 27 বছরের ধৈর্য বাঁধ আজকে ভেঙে নিজের পুরোটা দিয়ে ভালোবাসছে তার ছোট্ট ফুলকে। মিলিত হচ্ছে দুটি হৃদয়, দুটি সত্তা। আজকে রাতে সাক্ষী থাকবে দুটি হৃদয়, দুটি সত্তা স্বর্ণ ছাড়া প্রেমে। রাত প্রায় 4টার কাছাকাছি। ক্লান্ত শরীর এলিয়ে দেয়। রোদের খালি বুকে জোরে জোরে শ্বাস ফেলে। শব্দ করে চুমু খায় রোদের বুকে। তারপর ফিস ফিস করেই বলে ওঠে, ভালোবাসি বউ, ভালোবাসি আমার ছোট্ট ফুলকে, ভালোবাসি আমার বেঁচে থাকার একমাত্র কারণকে। কথা দিচ্ছি জান, আর কখনো তোর চোখের পানির কারণ আমি হব না। রোদের কোনো সাড়া শব্দ না পেয়ে মাথা তুলে তাকায় শুভ্র। রোদের চোখ বন্ধ, চোখের পানি গালে শুকিয়ে আছে। ড্রিম লাইটের মৃদু আলোয় রোদকে দেখে আঁতকে ওঠে। সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায়, কোমরে তোয়ালে পেঁচিয়ে রুমের লাইট অন করে। বেডের দিকে তাকাতেই শুভ্র আঁতকে ওঠে, বিড়বিড় করেই বলে। ও শিট, কি করে ফেললাম। শুভ্র রোদের কাছে গিয়ে চাদর দিয়ে রোদের শরীর ঢেকে দেয়। রোদের মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়েই বলে, বউ, খুব বেশি করে ফেলেছি, সরি, নিজের মধ্যে ছিলাম না, প্লিজ বউ উঠে যা। রোদের কোনো সাড়া শব্দ নেই। শুভ্র বিচলিত হয়ে আবার ডাকতে থাকে, কিন্তু রোদ কোনো রেসপন্স করছে না। শুভ্র রোদকে ছেড়ে ফোন হাতে নিয়ে কল করে তার একজন ডক্টর বন্ধুকে। এত রাতে ফোন দেওয়াতে ফোন তুলে না। একবার একবার করে 10 বারের বার ফোন তোলে। অপর পাশ থেকে ফোন তুলতেই শুভ্র কর্কশ কণ্ঠেই বলে ওঠে, শালা, কতবার তোকে ফোন দিয়েছি, হ্যাঁ, কি করিস তুই। শুভ্রের কণ্ঠস্বর পেয়েই ঘুম ছুটে যায় আতিকের। কান থেকে ফোন সরিয়ে শুভ্রের নাম্বার দেখে নিজেকে স্বাভাবিক করেই বলে, কি আর করবো বন্ধু, আমার তো আর বউ নেই যে এত রাত জেগে বউয়ের সাথে রোমান্স করব। ঘুমাচ্ছিলাম আমি। এখন বল কি জন্য এত রাতে বন্ধুর কথা মনে পড়লো? আতিকের কথায় নিজেকে স্বাভাবিক করে শুভ্র বলে ওঠে। আমার বউ উঠছে না দোস্ত। আতিক অবাক হয়েই বলে। উঠছে না মানে? শুভ্র আতিককে সবকিছু খুলে বলে। আতিক শুভ্রকে ব্যঙ্গ করেই বলে, বাহ দোস্ত বাহ, প্রথম রাউন্ডে ছক্কা। শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত পিষেই বলে, শালা, তুই ছক্কা মারাচ্ছিস, হ্যাঁ, এখানে আমার বউ উঠছে না আর তুই ছক্কা মারাচ্ছিস। আতিক শুভ্রকে রাখতে দেখে আমতা আমতা করেই বলে, বাসায় পেন কিলার থাকলে ভাবিকে খাইয়ে দে, সকাল হোক আমি তারপর আসছি, ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। আতিকের কথায় শুভ্র তেতে উঠে দাঁতে দাঁত চেপেই বলে, আব্বে শালা, আমার বউ অসুস্থ আর তুই ঘুমাবি। তোকে তো আমি আজকে লাশ বানিয়ে হসপিটালে ভর্তি করব। শুভ্রের কথায় আতিক ভয়ে ভয়ে আমতা আমতা করেই বলে, তুই যে কি বলিস না দোস্ত, আমি তো অর্ধেক পথ এসেও গেছি। তুই 10 মিনিট ওয়েট কর, আমি আসছি। বলেই ফোন কেটে দেয় আতিক। বিছানা থেকে উঠে গাড়ির চাবি নিয়ে বাড়ির পরা পোশাকে বেরিয়ে যায়। শুভ্র ফোন রেখে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করেই বলে ওঠে, বালের বাসর করতে এসেছি, ছ্যা, বউ যে আমার পুঁটি মাছের থেকেও দুর্বল, হারবাল খাইয়ে আসা উচিত ছিল। আতিকের আসতে আসতে 20 মিনিটের মতো হয়ে যায়। বাড়ির সামনে এসে শুভ্রকে কল দেয়। শুভ্র কল ধরতেই বলে, ব্রো কই তুই, দরজা খোল। শুভ্র কল কেটে নিচে যায়। বাড়ির সবাই এখনো ঘুমে। শুভ্র আতিককে নিয়ে রুমে আসে। রোদের গায়ে শুভ্রের একটা শার্ট পরানো।
শুভ্রকেও অনেকটা অগোছালো দেখাচ্ছে। আতিক রোদকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শুভ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েই বলে, আরে ভাই, মেয়েটা তো বাচ্চা, এইটুকু মেয়ের সাথে একটু ভেবেচিন্তে কিছু করবি তো। তুই ডাক্তারি কর, আমার বউ ঠিক করে দে। তোকে আমি জ্ঞান দিতে বলিনি। আতিক আর কোনো কিছু বলে না। রোদকে ইঞ্জেকশন দিয়ে আর কিছু মেডিসিন দিয়ে শুভ্রকে উদ্দেশ্য করেই বলে ওঠে। সকাল হলেই সেন্স ফিরে আসবে, টেনশন নিস না। বেডের পাশ থেকে উঠে মেডিসিনগুলো দিয়ে বলে, শোন শালা, বউ তো আর পালিয়ে যাচ্ছে না, তাই যা করার রয়েসই করিস, কেমন? আতিক কথা শেষ করেই রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে নিজেকেই ধিক্কার জানায়। তার বউটা যে এখনো বাচ্চা সেটা তার মাথা থেকেই বেরিয়ে গেল কিভাবে? এই পুঁটি মাছের সাথে সে কোনোভাবেই বাসর করতে গেল। আতিক শুভ্রের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছে, তখনই একটা চাদর পরে আতিকের গায়ে। আর আতিককে পেঁচিয়ে ধরেই বলে ওঠে, কে কোথায় আছো? আচ্ছা, চোর আসছে, চোর। নিলয়ের এমন চিৎকারে সবাই রুম থেকে বেরিয়ে আসে। সবাই চোর চোর বলে চিৎকার করছে আর এদিক ওদিক দৌড়াচ্ছে। আর আতিক কম্বলের মধ্যে বসে মোচড়ামুচড়ি করছে নিজেকে ছাড়ানোর জন্য। বাহিরের চেঁচামেচির শব্দ। শুভ্র বেরিয়ে আসে নিজের রুম থেকে। সবাই করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে তাকায়। নিলয় শুভ্রকে দেখেই বলে ওঠে, ব্রো, বাসায় চোর আসছে, প্লিজ তুমি চোরটাকে ধরো, তা না হলে পালিয়ে যাবে তো। শুভ্র সন্দেহজনকভাবেই তাকায়। এই শেষ রাতে চোর আসবে কোথা থেকে? আর এই বাড়িতে চোর আসার কোনো চান্স নেই। কিছু একটা মনে আসতেই বলে ওঠে, নিলয়, ছেড়ে দে। ব্রো, তুমি কি পাগল হয়েছ? চোরটাকে ছাড়তে কেন বলছো? শুভ্র রেগে গিয়ে চেঁচিয়েই বলে ওঠে। আরে গাধা, ওইটা চোর না, আতিক। সাথে সাথে ছেড়ে দেয় নিলয়। শুভ্র রাগে চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ভয়ে ভয়ে হাসে। আতিক কম্বল থেকে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে, বুকে হাত দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে করুণ স্বরেই বলে ওঠে, আরে ভাই, পেশেন্ট দেখতে এসে চোর হয়ে গেলাম, মানবতা আজ কোথায়? নিলয় মিনমিন করেই বলে, সরি আতিক ভাই, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, যাই হোক আমি গেলাম। আতিককে যেতে দেখে নিলয় বলে ওঠে। ভাইয়া, তুমি এত রাতে কোন পেশেন্ট দেখতে চেয়েছিলেন? আতিক যেতে যেতেই বলে, সিংহ বিড়াল মেরে আহত করেছে, সেই বিড়ালের চিকিৎসা করতে আসছি এই শেষ রাতে। আতিকের কথার কোনো আগামাথা কেউ বুঝতে পারে না। যে যার রুমে চলে যায়। নিলয় ভাবলেশীনভাবে মাথায় হাত দিয়ে গভীর চিন্তা করছে। একে একে 2 মেটাচ্ছে। কিছু একটা মনে আসতেই দৌড়ে শুভ্রের রুমের দিকে যায়। দরজা হালকা চাপানো। দরজা দিয়ে উকি মেরে দেখে শুভ্র বেডের পাশে রোডের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিলয়ের যা বোঝার বোঝা শেষ। রুমের ভেতরে না ঢুকেই সেই অবস্থায় দাঁড়িয়ে থেকেই বলে ওঠে, বা ব্রো, আমি ভেবেছিলাম তোমার সিস্টেম খারাপ, এখন দেখছি খুব চালু তো। এক রাতকেই বউকে অজ্ঞান করে ফেলে। ইস, আফসোস, আমার ব্লগ ভিডিও বানানো হলো না। শুভ্র রেগে ফ্লোর থেকে জুতা তুলতেই নিলয় দেয় দৌড়। সকাল 10টা, সূর্যের আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে রোদ। পিটপিট করে চোখ খুলে তাকায়। নিজেকে শুভ্রের শক্ত বাঁধনে আবদ্ধ দেখে। ছাড়ানোর চেষ্টা করে। রোদের নড়াচড়া শুভ্রের ঘুম ভেঙে যায়। রোদকে নিজের বুকে ঘুরিয়ে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়েই বলে, এত ছটফট করছো কেন? শান্ত হয়ে এখানে শুয়ে থাকো। রোদ শুভ্রের দিকে তাকিয়ে দেওয়ালে ঘড়ির দিকে চোখ যায়। 10টা বেজে গেছে। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই বলে, ছাড়ুন আমায়, অনেকটা বেলা হয়ে গেছে, ফ্রেশ হব। শুভ্র রোদকে ছেড়ে দিয়েই বলে, একা পারবে না, আমি তোমাকে ফ্রেশ হতে হেল্প করছি। রোদ আমতা আমতা করেই বলে, আমি একাই পারবো, আপনার হেল্প লাগবে না। রোদ কথাগুলো বলেই বেড থেকে উঠে ফ্লোরে পা রাখতেই পেটের ব্যথায় কুকিয়ে ওঠে। পেট ধরে পুনরায় আবার বেডের উপর বসে পড়ে। শুভ্র বেড থেকে উঠে রোদকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতেই বলে, যে কাজটা পারবে না তার জন্য শুধু শুধু নিজের শরীরের শক্তি অপচয় কেন করো বউ? শুভ্রের কথায় রোদ কোনো উত্তর দেয় না। শরীর তার এখন সায় দিচ্ছে না কোনো উত্তর দিতে। শুভ্র ওয়াশরুমে ঢুকেই ঝর্ণা ছেড়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তেই পুরো শরীর জ্বলে ওঠে রোদের। শরীরের ব্যথায় শুভ্রের শার্ট খামচে ধরে ফুপিয়ে ওঠে।
শুভ্র আস্তে করে নিচে দাঁড় করায় রোদকে, নিজের বুকের সাথে রোদের মাথা চেপে ধরে বলে ওঠে, কান্না করে না বউ, এই গোসল করা শেষ হয়ে গেলেই মেডিসিন খাইয়ে দিলে সব ব্যথা ঠিক হয়ে যাবে। রোদের শরীর সব ছেড়ে দেয়, শুভ্রর বুকের সাথে মাথা রাখে। আধা ঘন্টা পর গোসল শেষ করে ওয়াশরুম থেকেই বের হয় শুভ্র আর রোদকে ড্রেস চেঞ্জ করতে দিয়ে শুভ্র যায় নিজের রুমে চেঞ্জ করতে। রোদের চেঞ্জ করার আগেই আবার রোদের রুমে আসে। রোদ ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হতেই শুভ্রর সাথে সাথে কোলে তুলে নেয়। কোলে নিয়ে নিজের রুমের দিকেই হাঁটা দেয়। রোদ শুধু চুপচাপ দেখেই যাচ্ছে শুভ্র কি করছে। শুভ্র রোদকে রুমে আনতেই একজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে যায়। রোদ চুপচাপ বেডের ওপর আছোয়া হয়ে বসে আছে। শুভ্র রোদের কাছে এসে নিজের হাতেই রোদকে খাইয়ে দেয়। রোদও কিছু বলে না, চুপচাপ শুভ্রের হাতেই খেয়ে নেয়। খাবার শেষ করে রোদকে মেডিসিন খাইয়ে দিয়ে রোদের পাশে শুভ্র বসে রোদের হাত ধরে আস্তে করেই বলে, এখনও কি খারাপ লাগছে? রোদ দুই দিকে মাথা নাড়ায়, তার মানে না। শুভ্র রোদকে কোনো কিছু না বলতে দেখে রোদের দু হাত শক্ত করে ধরে চুমুখে রোদের দিকে তাকিয়ে বলে, সরি বউ, অনেকগুলো সরি। রোদ শুভ্রের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই লোকটাকে সরি বলছে? ও মাই গড, বিশ্বাসই হচ্ছে না। রোদ শুভ্রের থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নিজের হাতে নিজেই চিমটি কাটে। ব্যথা পেয়ে হাত টলতে টলতে শুভ্রের দিকেই তাকায়। শুভ্র রোদের দিকেই তাকানো, রোদ কি করছে সেই সব দেখছে। রোদ শুভ্রের দিকে অবাক হয়ে তাকিয়েই বলে, আপনি সরি বলছেন? শুভ্র ভ্রু কুচকে তাকায়। রোদ পুনরায় আবারও বলে ওঠে, না মানে কিছু না। শুভ্র আর কিছু বলে না। রোদও চুপচাপ হয়ে যায়। প্রথমে মনে করেছিল সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু না, সত্যিই তার বদ মেজাজি রাগী জামাই তাকে সরি বলেছে। ও গড, এই কথা যদি বাড়ির কেউ জানে তো সবাই হার্ট অ্যাটাক করবে নিশ্চিত। 3 দিন পর, এই 3 দিন শুভ্র বাড়িতেই ছিল। সারাদিন রোদের পাশেই ছিল। অফিসের যত কাজ সব বাড়িতে বসেই করেছে। 1 সেকেন্ডের জন্য রোদকে ছেড়ে দূরে যায়নি। রোদ এখন পুরোপুরি সুস্থ, শুভ্রের রুমেই থাকছে। নিজের রুমে অনেকবার যেতে চেয়েছে, কিন্তু শুভ্র যেতে দেয়নি। রোদ এই কয়দিনে শুভ্রকে যতবার দেখছে অবাকই হচ্ছে। রোদের প্রতি যত্ন, রোদের খেয়াল রাখা, সব কিছুতেই বোঝা যাচ্ছে ঠিক কতটা ভালোবাসে শুভ্র। রোদ রুহির কাছ থেকে সবকিছু শুনেছে, রোদের অ্যাক্সিডেন্ট, রোদের হারিয়ে যাওয়া, শুভ্র ঠিক কতটা পাগলামি করেছে, পাগলের মতো কান্না করেছে। রোদ প্রথমে সবকিছু শুনে অবিশ্বাস মনে হলেও রুহির কথা সব কিছুই যুক্তিসম্মত। আর সত্যি সেটাই রোদকেও মানতে হয়। নীলাও ছিল। নীলা নিজেও বলেছে শুভ্র কীরকম বাচ্চাদের মতো কেঁদেছিল। আর এই 3 দিন রোদ শুভ্রকে দেখছে। পুরোপুরি আলাদা এক শুভ্রের সাথে পরিচিত হয়েছে রোদ। এই 3 দিন নিজ হাতে খাওয়ানো থেকে গোসল করানো সবকিছু শুভ্র করেছে। প্রথমে রোদ অস্বস্তিতে পড়লেও পরে শুভ্রের রাগ ধমকের কাছে হার মানতে হয়েছে। এত দরদ দেখালো, রাগ দেখানো, ধমক দেওয়া, সব থামেনি। কথায় কথায় থাপ্পড় দিবে, সেসব পাল্টায়নি। রাত 11টা কি 11:30 শুভ্রের রুমের এপাশ থেকে ওপাশ হাঁটছে রোদ। গ্রামের বাড়ি যাবে, কিন্তু রোদকে শুভ্র যেতে দিবে না বলে কেউ যাবে না। যার জন্য সবাই দায়িত্ব দিয়েছে যে রোদ শুভ্রকে রাজি করাবে আর শুভ্রকেও সাথে করে গ্রামের বাড়িতে নিয়ে যাবে। যার জন্য শুভ্রের জন্য অপেক্ষা করছে রোদ। আর রুহি, নীলা, জুয়ের শিখিয়ে দেওয়া বুদ্ধি কাজে লাগিয়ে শুভ্রকে রাজি করাবে। হ্যানা বেগম বলেছিল শুভ্র, কিন্তু শুভ্রর সাথে সাথে না করে দিয়েছে। যাওয়ার হলে বাড়ির সবাই যাক, কিন্তু শুভ্র আর রোদ কোথাও যাবে না। আর রোদ না গেলে রুহি, নীলা, বাকিরা কেউ যাবে না। তাই মূলত রোদ এখন অপেক্ষা করছে শুভ্রের জন্য। এইদিকে রোমান ছাদে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে, কিন্তু রুহির আসার কোনো নামগন্ধ নেই। রোমান রাগ বিরক্তি নিয়ে নিজের চুলগুলো শক্ত করে চেপে ধরে হঠাৎ পেছন থেকে কারো আসার শব্দ পেয়ে তাকায়। রুহি দাঁড়িয়ে আছে। রোমান রেগে গিয়ে রুহির বাহু ধরে ছাদের দেয়ালের সাথে চেপে ধরে দাঁত কটমট করেই বলে, এই তোর কি সমস্যা? হ্যাঁ, আমাকে কি তোর মানুষ মনে হয় না? এরকম আমার কাছ থেকে পালাই পালাই করছিস কেন?
রোমানের কথা রুহি ঠোঁট উল্টে ফেলে। সেদিন রোমানের বাসা থেকে আসার পর থেকে রুহি রোমানের সামনে যায় না। মাঝে মধ্যে ফোনে কথা বলেও তাও 2-1 মিনিটের বেশি না। রুহি কেমন জানি লজ্জা ভয় চারদিক থেকে ঘিরে ধরেছে, যার জন্য রোমানের সামনেই যাচ্ছে না। রুহিকে চুপ করে থাকতে দেখে রোমান রুহিকে আরো শক্ত করে চেপে ধরেই বলে, কি হচ্ছে কি রুহি? কথা কেন বলছিস না তুই? সমস্যা কি তোর? আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? রুহি কোনো কিছু না বলেই রোমানকে চাপটে ধরে। রোমানের বুকে মুখ লুকিয়ে মিনমিনিয়েই বলে, আমি তো আপনাকে এড়িয়ে চলছি না গায়ক সাহেব, আমার লজ্জা লাগে খুব, তাই আপনার সামনে আসি না। রোমান রুহিকে জড়িয়ে ধরে বিড়বিড় করেই বলে, ও গড, এই বোকা মেয়েকে নিয়ে আমি কই যাব? আমি তার দহনে পুড়ে মরছি আর উনি লজ্জা পেয়ে লুকিয়ে আছে। রোমান রুহিকে উদ্দেশ্য করেই বলে, ম্যাডাম, আমাকে লজ্জা পাওয়ার মতো তো কিছু দেখছি না। এত লজ্জা পাচ্ছেন কেন শুনি? রুহি আস্তে করেই বলে। অনেক কিছুই আছে লজ্জা পাওয়ার মতো। রোমান দুষ্ট হাসে ঠোঁট কামড়ে রুহিকে বলে। তার মানে ম্যাডাম আপনি আমাকে নিয়ে কিছু ভাবেন? রুহি আমতা আমতা করেই বলে, মানে? মানেটা হলো আপনি আমাকে নিয়ে লজ্জা পাওয়ার মতো কিছু ভাবেন, ওইসব আর কি। রোমানের কথা বুঝে রুহি রোমানের কাছ থেকে সরে যেতে নিয়ে বলে। ছি, একদম না। রোমান রুহির কথায় হাসে, তারপর বলে, এই না, আপনি কেন এসব ভাবতে যাবেন? আপনি তো এর থেকেও গভীর কিছু ভাবেন আর একা একা লজ্জা পান। রোমানের কথায় রুহি কান দিয়ে গরম ধোয়া বেরোচ্ছে। রুহি রোমানের কাছ থেকে সরে একটু দূরে গিয়ে বলে, আর একবার এসব বললে কিন্তু আমি চলে যাব এক্ষুনি। রুহির কথায় রোমান রুহির হাত ধরে টেনে পেছন থেকে জড়িয়ে ধরেই বলে। ইস, রাগ করে না আমার বোকারা নেই। রোমানের কথায় রুহি চুপ হয়ে যায়। রোমান রুহিকে শক্ত করে জড়িয়ে ধরেই বলে, রুহি, তোমাকে নিয়ে আমি একটা ছোট্ট সংসার সাজাতে চাই, যেখানে তোমার আর আমার টোনাটুনি সংসার হবে। চলো না রুহি, আমরা একটা ছোট্ট সংসার সাজাই। রুহি রোমানের প্রতিটা কথা মুগ্ধ হয়ে শুনছে। রোমান পুনরায় বলে ওঠে, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তুমি ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। প্লিজ আমায় কখনো ছেড়ে যেও না। রুহি আস্তে করেই বলে, আপনি যদি আমায় আগলে রাখতে পারেন তো আমি আপনার কাছে থাকতে বাধ্য গায়ক সাহেব। রোমান হাসে রুহিকে আরো শক্ত করে জড়িয়ে নেয়, তারপর বলে, আমার সবটা দিয়ে আগলে রাখবো তোমায়, আমার বোকা ফুলকে। তুমি শুধু আমার হয়ে থেকে যেও। রোমান কিছুক্ষণ থেমে আবারও বলে ওঠে, আমার সাথে টোনাটুনির সংসার সাজাবে রুহি। ছোট্ট একটা বাবুই পাখির বাসা বানাবো, সেখানে তুমি আর আমি থাকবো, আর আমাদের ভালোবাসা। রুহি রোমানকে কিচ্ছু বলে না। রোমানের দিকে ঘুরে রোমানকে জড়িয়ে ধরে। রোমানও আগলে নেয় রুহিকে নিজের বুকে। রাত 12টা। রোদ বেডের উপর কম্বল গায়ে দিয়ে শুয়েছে। শুভ্র কিছুক্ষণ আগেই এসেছে। রুমে ঢুকে বেডের ওপর তাকায় রোদকে এক নজর দেখে ওয়াশরুমে ঢুকে যায়। প্রায় আধা ঘন্টা পর শুভ্র ওয়াশরুম থেকে বের হয়। রোদ শুভ্রকে দেখে সাথে সাথে কম্বলের নিচে ঢুকে যায়। শুভ্র প্রথমে ভেবেছিল রোদ ঘুমিয়ে গেছে, কিন্তু রোদ এখনো ঘুমায়নি। শুভ্র কোনো শব্দ না করে রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ শুভ্রের কোনো সারা শব্দ না পেয়ে আস্তে করে কম্বল জাগিয়ে দেখতে যায়। এমন সময় শুভ্রকে সামনে রাগী চোখে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে ভয়ে হাসার চেষ্টা করেই বলে, না মানে আমি তো। আর কিছু বলতে পারে না। শুভ্র রাগী কণ্ঠেই বলে ওঠে, এই বেয়াদব, রাত কয়টা বাজে? তুই এখনো ঘুমাসনি কেন? রোদ মনে মনেই বলে, ভয় পেলে চলবে না রোদ, তোকে তোর মিশন সাকসেসফুল করতেই হবে। রোদ হাসার চেষ্টা করেই বলে, কি যে বলো না তুমি, জামাই রেখে কি কেউ ঘুমায়? রোদের কথায় শুভ্র ভ্রু কুঁচকেই তাকায়। রোদ মনে মনে সাহস নিয়ে বেড থেকে উঠে দাঁড়ায়। শুভ্র বেডের পাশেই দাঁড়ানো। রোদ শুভ্রের দিকে এক পা এগিয়ে লাফ দিয়ে শুভ্রের গলা জড়িয়ে ধরে। শুভ্র রোদের লাফ দেওয়াতে 2 কদম পিছিয়ে যায়। রোদের কোমর শক্ত করে ধরে ঠিক হয়ে দাঁড়ায়। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শুভ্রের গালে কামড় বসায়। শুভ্র কোনো কিছু বলে না, দাঁত চেপে সহ্য করে নেয়। রোদ মুখ তুলে শুভ্রের দিকে ভয়ে ভয়ে তাকায়। কি করে ফেলল? এখন যদি এই লোক তাকে আছাড় মারে তাহলে কি হবে? রোদ শুভ্রকে ভয়ে ভয়ে বলে, আমি আসলে আর কিছু বলতে পারে না। শুভ্র রোদের গলায় কামড় বসায়। রোদ ভয়ে চিৎকার করে ওঠে। শুভ্র এতটা জোরে দেয়নি যে রোদ ব্যথা পাবে। রোদ ভয়ে চিৎকার করেছে।
রোদ শুভ্রের দিকে তাকিয়ে ঠোঁট উল্টেই বলে, অসভ্য লোক, আপনি আমাকে কামড় দিছেন কেন? আপনি আসলে একটা অসভ্য। আমি অসভ্যই থাকতে চাই, বউয়ের কাছে এত সভ্য হয়ে লাভ নাই। ছি, সেদিন রাতেও আপনি আমাকে। রোদ থেমে যায়। রোদকে থেমে যেতে দেখে শুভ্র দুষ্টু হেসেই বলে, বলো, সেদিন রাতে আমি তোমাকে কি? রোদ আমতা আমতা করেই বলে, কি আবার আপনি আমাকে কামড় দিয়েছেন? শুভ্র রোদকে কোল থেকে নামিয়ে সামনে দাঁড় করিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করেই বলে, বউ, ওটাকে কামড় বলে না, জামাইয়ের আদর বলে, বুঝছো? আমার দেওয়া ভালোবাসার চিহ্ন, লাভ বাইট তোমার শরীরে সব জায়গায়। অসভ্য লোক, কামড় দিয়ে বলছে লাভ বাইট, বল বাইট। ছাড়ুন আমাকে, আমার কোনো লাভ বাইট লাগবে না। শুভ্র রোদের কথায় হাসে। রোদকে নিজের দিকে ঘুরিয়ে রোদের নাক টেনেই বলে, এত নরম কেন গো? রোদ শুভ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তোতলানোর মতো করেই বলে, মানে কি বলছেন আপনি? শুভ্র রোদের কথায় পুনরায় হাসে। রোদের কোমর জড়িয়ে ধরে রোদের দিকে তাকিয়ে বলে, তোমার শরীর এত নরম কেন? তাই বলছি, আমার আসলে সন্দেহ হয়েছিল তোমার গায়ে কোনো হাড় নেই, তাই তোমাকে ওইভাবে কামড় দিয়ে দিয়ে চেক করছিলাম হাড় আছে কিনা। শুভ্রের কথায় রোদ রাগে তেতে উঠেই বলে, বাজে লোক আপনি। হাড় চেক করার জন্য আপনি আমাকে ওইভাবে কামড় দিয়েছেন? কেমন পাষাণ লোক, ছি। দিয়েছি, এটা তো আমার দায়িত্ব। আমার বউয়ের শরীরের সব হাড়গোড় ঠিক আছে কিনা সব কিছু তো আমাকেই দেখতে হবে। রোদ চোখ গোল গোল করে শুভ্রের দিকেই তাকায়। শুভ্র রোদের ঠোঁটে টুক করেই চুমু খায়। ঘটনা এত দ্রুত ঘটে যে রোদের বুঝতে কয়েক সেকেন্ড লাগে। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতেই বলে, ছেড়ে দিন আমাকে, আমি ঘুমাবো। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে তারপর রোদকে ছেড়ে দেয়। রোদ বিছানার দিকে এগিয়ে আসতে কিছু মনে পড়তেই পা থেমে যায়। শুভ্রের সাথে ঝগড়া করতে করতে আসল কথা বলতেই ভুলে গেছে। রোদ পিছন ফিরে তাকাতেই শুভ্র রোদকে নিয়ে বেডের ওপর শুয়ে পড়ে। রোদ জড়িয়ে ধরে বলে, রোদ কিছু সময় চুপচাপ থাকে, আস্তে করে মাথা তুলে শুভ্রের চোখ বন্ধ। রোদ শুভ্রের মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শুভ্র ঘুমাচ্ছে কিনা তা চেক করে, হাত দিয়ে চেক করে। এর মধ্যে শুভ্র চোখ বন্ধ থাকায় গম্ভীর কণ্ঠেই বলে, অনেক রাত হয়েছে রোদ, ঘুমিয়ে যা, আর ডিস্টার্ব করিস না। রোদ তাড়াতাড়ি নিজের হাত গুটিয়ে নেয়, তারপর আস্তে করেই বলে ওঠে, আমি একটা কথা বলতে চাই। শুভ্র চোখ খুলে তাকায় রোদের দিকে, তারপর বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও, কালকে সব কথা শুনবো। রোদ ঠোঁট ফুলিয়ে বলে, আমি এখন বলতে চাই, আর আপনি এখন শুনবেন, ব্যাস। শুভ্র রোদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করেই বলে, জি বলুন ম্যাম, কি বলবেন, আমি শুনছি। রোদ ওপর হয়ে শুভ্রের দিকে কিছুটা ঝুঁকে আছে। রোদ আমতা আমতা করেই বলে, সত্যি বলবো? বলো। শোনো না। রোদের কথা শুনে শুভ্র সাথে সাথে চোখ খুলে তাকায়। রোদ চোখ বন্ধ করে আছে। রোদ পুনরায় আবারও বলে ওঠে, শোনো না প্লিজ। বলো না গো বউ, প্লিজ। এত রাতে এত পিরিত দেখাচ্ছ, মতলব কি? শুভ্রের কথায় রোদ ভ্যাবাচেকা খেয়ে যায়। হাসার চেষ্টা করেই বলে, কি যে বলো না, কিসের মতলব থাকবে? আর তোমাকে আমি পিরিত দেখাবো না, কাকে দেখাবো বলো? এমনিতে তো হাজারবার ডাকলেও কাছে আসো না, সব সময় পালাই পালাই করো, তো হঠাৎ এমন করলে সেটা আগলা পিরিত ছাড়া কিছু না। রোদ শুভ্রকে এক হাত দিয়ে জড়িয়ে ধরেই বলে, এমন কথা বলো না গো স্বামী। আমি তোমাকে আলগা পিরিত দেখাই না, আমি তোমাকে গভীর পিরিত দেখাই। এটাকে গভীর পীড়িত বলে না গো বউ, গভীর পীড়িত অন্য কিছু, আর সেটা খুব গভীরভাবেই হয়। সেটা কিভাবে? আর কিভাবে গভীর পিরিত করে? আমি তোমার সাথে গভীর পিরিত করতে চাই। রোদের কথা শেষ হওয়ার আগেই শুভ্র ঠোঁট ডুবিয়ে দেয় রোদের ঠোঁটে। রোদের পুরো শরীর কেঁপে ওঠে। রোদের বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। 5 মিনিট পর শুভ্র রোদকে ছেড়ে দুষ্টু হেসে রোদের উদ্দেশ্যেই বলে, এটাকে গভীর পীড়িত বলে বউ, এর থেকে গভীর পীড়িত আছে, তুমি যদি চাও তো আমি তোমাকে দেখাতে পারি।
রোদ শুভ্রের কথা শুনে কিছুটা দূরে সরে যায়, নাক মুখ সিটকেই বলে ওঠে। অসভ্য লোক, সব সময় আজে বাজে কাজ করে ধান্দা। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, রোদের হাত ধরে টেনে নিজের বুকের ওপর ফেলে আস্তে করেই বলে। তো ম্যাডাম, কি বলতে চাইছিলেন আপনি? রোদ শুভ্রের দিকে তাকায়, হাসার চেষ্টা করে আমতা আমতা করেই বলে। এই যে শোনেন না, ম্যাডাম শুনছি আমি, আপনি বলেন। রোদ চোখ বন্ধ করেই বলে ওঠে। আমি নানু সবার সাথে গ্রামের বাড়িতে যেতে চাই। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ প্লিজ প্লিজ। কোথাও যাওয়া হবে না বউ। রোদ চোখ খুলে শুভ্রের দিকে তাকিয়েই বলে। প্লিজ দিন না যেতে, সবাই তো যাবে, আপনিও চলুন, সবার সাথে অনেক মজা হবে। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে আমায় যেতে দিন। শুভ্র রোদকে শক্ত করে জড়িয়ে ধরেই বলে। আর যাই হোক, আমি আমার বউকে কোথাও যেতে দিব না। রোদ চোখ মুখ ছোট ছোট করে তাকায় শুভ্রের দিকে, কিছুক্ষণ সময় চুপ থাকে। রোদ মাথা তুলে উঠে শুভ্রের গলা জড়িয়ে ধরে বলে ওঠে। স্বামী যান, তুমি এমন কেন করো? প্লিজ যেতে দাও না ও স্বামী। শুভ্র রোদের এমন ভাবে কথা বলতে দেখে ফিক করে হেসে দেয়, রোদকে জড়িয়ে ধরেই বলে ওঠে। মায়ের খাবি? না, আমি মায়ের খেতে চাই না, প্লিজ যেতে দিন না। শুভ্র পুনরায় রোদকে জড়িয়ে ধরে বলে ওঠে। আমি তোমাকে যেতে দিলে আমার লাভ কি? সেই তো আমাকে বউ ছাড়া রাতে একা একা ঘুমাতে হবে। রোদ শুভ্রের কাছ থেকে সরে যেতেই বলে। আপনি আসলে একটা অসভ্য, সব কিছুতে লাভ ক্ষতি খোঁজেন। শুভ্র হাসে, রোদকে আরো শক্ত করে জড়িয়ে ধরেই বলে। সবার বেলায় লাভ ক্ষতি খুঁজি না বউ, শুধু তোমার বেলায়। রোদ কটমট চোখে শুভ্রের দিকে তাকায়। শুভ্র হেসে রোদকে ঘুরিয়ে রোদকে বিছানার সাথে চেপে ধরে ফিস ফিস করেই বলে। যেতে দিব, তবে আমাকে তার বদলে অন্য কিছু দিতে হবে। রোদ ভয়ে ঢোক গেলে আমতামতা করেই বলে। অন্য কিছু মানে? শুভ্র রোদের নাকের সাথে নিজের নাক ঘষে ফিস ফিস করেই বলে। চলো না বউ, আমরা ইটিস পিটিস করি। রোদ নিজেকে ছাড়াতে ছাড়াতেই বলে। অসভ্য বাজে লোক, ছাড়ুন বলছি। সব সময় মাথায় বাজে মতলব নিয়ে ঘোরেন। শুভ্র রোদের কথায় ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে। এত সুন্দরী বউ থাকলে বাজে মতলব তো মাথায় সবসময় থাকবে বউ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতেই বলে। শয়তান, ছেড়ে দে আমায়। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। রোদের কথা শুনে শুভ্র শব্দ করে হেসে দেয়, তারপর বলে। আমার দেহ হলেই চলবে, মন পরে নিব। রোদ কাঁদো কাঁদো হয়ে বলে। প্লিজ, আমার শরীর এমনিতেই খুব খারাপ, ছেড়ে দিন আমায়। শুভ্র রোদকে ছেড়ে রোদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। শুভ্র বুকে মাথা রাখতে রোদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রোদ শুভ্রের মাথা সরানোর চেষ্টা করেই বলে। প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে, মাথা তুলুন। শুভ্র রোদের কথা শুনে আরো শক্ত করে জাপটে ধরে। রোদ ঘুম জড়ানো কণ্ঠেই বলে ওঠে। বউ, শান্তিতে আমাকে ঘুমাতে দাও। যদি ডিস্টার্ব করো তো কালকে তোমার গ্রামের বাড়ি যাওয়া ক্যান্সেল। রোদ সাথে সাথে শান্ত হয়ে যায়, তার মনে শুভ্র তাকে গ্রামের বাড়ি যেতে দেবে। রোদ খুশিতে গদগদ হয়ে বলে। সত্যি আপনি আমাকে যেতে দেবেন? তবে আর একটা কথা বললে তোমার যাওয়া ক্যান্সেল। রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। কিছু সময় যেতেই রোদ ঘুমের রাজ্যে তলিয়ে যায়। 2 দিন পর গ্রামের বাড়ি চৌধুরী ভিলা। রাত 12টা কি 12:30। ছাদে দাঁড়িয়ে আছে রোদ। আজ 2 দিন হলো গ্রামের বাড়ি এসেছে রোদ। শুভ্র আসেনি, কি যেন কাজ আছে তার জন্য। দিনের সময়টা ভালোভাবে কাটলেও রাতে অনেকটাই একা একা লাগে। সবাই হয়তো গভীর ঘুমে। রোদ বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে, চারদিকটা কেমন গা ছমছমে পরিবেশ। বাড়ির পেছনে বিশাল জঙ্গল। কিছুক্ষণ হলো রোদ ছাদে এসেছে, ভয় ভয় লাগছে। কেন জানি মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। পেছন থেকে কিছুর শব্দ পেয়ে পেছনেই ঘুরে তাকায়। সামনে কোনো অবয়ব দেখে চিৎকার করতে নাই, এমন সময় মুখে রুমাল চেপে ধরে। 1 মিনিটের মধ্যে ঢলে পড়ে সামনে থাকা লোকটার বুকে। সামনে থাকা লোকটা বাঁকা হেসে কোলে তুলে নেয়। সকাল 7:15। আড়ামোড়া ভেঙে ঘুম থেকে ওঠে রোদ। নিজেকে শুভ্রের বাহু বন্ধনে আবদ্ধ দেখে আনমনে ঠোঁটে হাসি ফোটে। আস্তে করে শুভ্রের কাছ থেকে সরে
আবার শুভ্রের দিকে ঝুঁকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শুভ্রের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে নাক টেনেই বলে ওঠে, ঘুমালে কত কিউট লাগে, আর জেগে থাকলে মনে হয় একটা খবিশ। সব সময় গোমরা মুখে থাকবে, আস্ত একটা হাতি। রোদের কথাগুলো আস্তে আস্তেই বলে। আবার চুপ থেকে শুভ্রের ঠোঁটের দিকে নজর যায়। শুভ্রের ঠোঁটের দিকে হাত বাড়িয়ে আলতো হাতে ছুঁয়ে দেয়, ফিসফিস করে এই বলে,